নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই মুহূর্তের আজকের যেটা খবর সেটা হচ্ছে যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর যে কণ্ঠস্বরের নমুনা, সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় এদিন কাকুর যারা আইনজীবী তারা হাইকোর্টে একটা বড় ধাক্কা খেয়েছেন। আর সেই ধাক্কাটা হলো যে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে এই যে কণ্ঠস্বর নমুনা বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে, সেই কণ্ঠস্বর নমুনা সংগ্রহের মধ্যে ডিভিশন বেঞ্চ নাক গলাবে না, সেই নির্দেশের ওপরে কোনো ধরনের স্থগিতাদেশ দেবে না। এখন কথা হচ্ছে যে ডিভিশন বেঞ্চের এই যে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত কিংবা রায়, সেটা নিয়ে অনেকেই যেটা বলছেন যে কালীঘাটের কাকু বড় রকমের ধাক্কা খেয়েছেন। কিন্তু এরই মধ্যে কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বরের নমুনা এরই মধ্যে ইডি সংগ্রহ করেছে, ওই রাতের বেলা চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে, তো সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হলেও ইডির হাতে চলে এলেও সেই কণ্ঠস্বর আদৌ ইডি তাদের যেসব মামলা সেই সব মামলায় প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে কিনা, এই যে একটা বড় রকমের প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু ঝুলে রয়েছে। অর্থাৎ ইডি তো কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পেয়ে গেছে, এবার যদি সেই কণ্ঠস্বর পরীক্ষা করে ইডি এটাও পেয়ে যায় যে তার সঙ্গে মানে কণ্ঠস্বরের সঙ্গে কালীঘাটের একটা যোগসূত্র রয়েছে, তারপরেও কিন্তু ইডি সেই যে তথ্য বা প্রমাণ সেটা কিন্তু তাদের যেসব দুর্নীতি মামলা সেই সব মামলায় অস্ত্র অর্থাৎ প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে কিনা, এর কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রায়ের উপরে। আর এখানেই কিন্তু একটা বড় রকমের ফ্যাসাদ বেঁধে গেছে। ফ্যাসাদটা কি? ফ্যাসাদটা হচ্ছে যে এই কালীঘাটের কাকু সম্পর্কিত কিন্তু দুটি মামলা কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতির কাছে রয়েছে। একটি মামলা রয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, আর অন্য একটি মামলা রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। এখন বিচারপতি অমৃতা সিনহা যে মামলাটা দেখছেন, সেই মামলাতে কিন্তু কালীঘাটের কাকু দুর্নীতিতে জড়িত কিনা কিংবা সেই দুর্নীতিতে আর কারা জড়িত, এই সংক্রান্ত মামলাটা বিচারপতি অমৃতা সিনহা দেখছেন। অন্যদিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা সংক্রান্ত মামলাটার শুনানি করছেন। এখন আপনারা জানেন যে দীর্ঘ 4 মাস ধরে কিন্তু কালীঘাটের কাকু এই অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন। আর সেটা নিয়েই কিন্তু ইডি এর আগে আপত্তি জানিয়েছিল যে না, কালীঘাটের কাকু সুস্থ, তিনি অসুস্থতার ভান করছেন, এবং সেই নিয়ে যে মামলাটা হয়েছিল সেটাই কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে রয়েছে। এখন মাঝখান থেকে বিচারপতি অমৃতা সিনহা এই যে বন্ধ এজলাসে রাতারাতি কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সংগ্রহ করার জন্য ইডিকে নির্দেশটা দিলেন, সেই নির্দেশটার বিরুদ্ধেই কিন্তু কালীঘাটের কাকুর ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবীরা কলকাতা হাইকোর্টে ছুটে গিয়েছিল যে এভাবে বিচারপতি অমৃতা সিনহা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিতে পারেন না, কেননা এই সংক্রান্ত মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রয়েছে। কালীঘাটের কাকুর আইনজীবীরা দ্বিতীয় যে প্রশ্নটা তুলেছিলেন কিংবা দ্বিতীয় যে আর্জিটা জানিয়েছিলেন সেটা হচ্ছে যে কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বরের নমুনা ইডি সংগ্রহ করেছে, সেই কণ্ঠস্বর কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তাদের যে দুর্নীতির তদন্ত সেই তদন্তে প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে না। আর সেই মামলাতেই কিন্তু এদিন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের যে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের, তার যে রায়, সেই রায়টা দিতে গিয়ে কিন্তু বলেছে যে এই সব মামলার মধ্যে ডিভিশন বেঞ্চ নাক গলাবে না। কিন্তু এরপরে আরও কিছু কথা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বলেছে, আর সেই কথাগুলো হলো যে এভাবে হাইকোর্টের একটি সিঙ্গেল বেঞ্চ যদি অন্য সিঙ্গেল বেঞ্চের মানে অন্য বিচারপতির মামলার মাঝখানে নাক গলাতে শুরু করে, তাহলে সেটা কিন্তু হাইকোর্টের যে ব্যবস্থা তার জন্য মোটেও ভালো নয়। অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কিন্তু এইখানে একটা আশঙ্কা করছে যে যেভাবে বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই কালীঘাটের কাকুর অসুস্থতার মামলা শুনানি চলাকালীন এভাবে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য নির্দেশটা দিয়েছিলেন, সেটা নিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চকে চিন্তা প্রকাশ করতে দেখা গেছে। কিন্তু এদিন ইডি এই ডিভিশন বেঞ্চে যেটা যুক্তি দিয়েছে যে বিচারপতি অমৃতা সিনহা কিন্তু সে ধরনের কোনো সীমারেখা অতিক্রম করেননি, কেননা বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশটা দিয়েছিলেন সেই নির্দেশে তিনি যেটা বলেছেন যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরটা সংগ্রহ করা যাবে, কিন্তু সেই কণ্ঠস্বরটাকে তদন্তের স্বার্থে ইডি ব্যবহার করবে কি করবে না
সেটার জন্য কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যে রায়, সেই রায়কে মানতে হবে, সেই নির্দেশকে কিন্তু মানতে হবে। এইটা ইডি এদিন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে রেখেছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে বন্ধুরা, যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরকে যদি ইডি তাদের তদন্তের স্বার্থে ব্যবহার করতে না পারে, অর্থাৎ তদন্তের সাক্ষ্য প্রমাণ হিসেবে যদি ব্যবহার না করতে পারে, তাহলে কণ্ঠস্বরটা নিয়ে ইডি করবেটা কি? কাকুর কণ্ঠস্বর তো আর কোনো লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর নয় যে সেইটাকে ইডি বেশ রেকর্ড করে সাজিয়ে গুছিয়ে রাখবে, কিংবা সেটা তাদের যে লাইব্রেরি, সেই লাইব্রেরির মধ্যে বেশ গুছিয়ে রাখবে। তো কাকুর কণ্ঠস্বরটাকে যদি কাজে না লাগাতে পারে, তাহলে তো সেই কণ্ঠস্বর সংগ্রহের কোনো মানে থাকে না। তাহলে বিচারপতি অমৃতা সিনহা কেন এটা বললেন যে কাকুর কণ্ঠস্বরের নমুনাটা রাতারাতি সংগ্রহ করতে হবে? আর ঠিক এইখানেই কিন্তু অনেকে যেটা বলছেন যে বিচারপতি অমৃতা সিনহা কতটা বুদ্ধিমতী, বুদ্ধিমান, তিনি কতটা বুদ্ধি ধরেন তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। আর সেই প্রমাণটা হলো যে বিচারপতি অমৃতা সিনহা এমন একটা নির্দেশ দিয়েছেন, এমন একটা আদেশ দিয়েছেন, যে আদেশের ফলে কিন্তু যারা দুর্নীতির মাথা, যাদের মাথা থেকে এইসব দুর্নীতির নানা ছকগুলো বেরিয়েছে, তাদের যে পরবর্তী চাল, পরবর্তী পদক্ষেপ, সেই পরবর্তী পদক্ষেপটা যাতে এই দুর্নীতির মাথারা দিতে না পারেন, কিংবা দিতে গেলেও যাতে সেটা কোনো কাজে না আসে। কীরকম? বিচারপতি অমৃতা সিনহা কিন্তু কণ্ঠস্বরটার নমুনাটা সংগ্রহ করিয়ে রাখলেন, আর সংগ্রহ করিয়ে রেখে একটা জিনিস বুঝিয়ে দিলেন, যেটা তিনি বলেননি কিন্তু মানুষ বুঝে গেল, সবাই কিন্তু বুঝে গেল, যে এই যে কাকুর কণ্ঠস্বর সংগ্রহে বারবার ইডির বাধার মুখে পড়া, কাকুর শরীর খারাপ, কাকুর হৃৎপিণ্ডের অবস্থা খারাপ, কাকু কথা বলতে পারছে না, সেই অসুস্থতার কারণে কণ্ঠস্বরের নমুনা দিতে পারছে না, তো এইটা যে মিথ্যা, এটা যে ভাওতা, সেটা কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশে ইডিকে হাঁকিয়ে দিয়ে কিন্তু ধরিয়ে দিলেন। অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহা কিন্তু এটাই চাইছিলেন হয়তো, যে সবাই দেখুক, সবাই বুঝুক যে কিভাবে একজন অভিযুক্তকে অসুস্থতার নাম করে এসএসকেএম তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে দিচ্ছে না। এই কাজটা কিন্তু বিচারপতি অমৃতা সিনহা করে দেখিয়ে দিলেন। এখন যেটা হবে, যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে যখন মামলাটার শুনানি হবে, তখন কিন্তু ইডির আইনজীবীরা এটা বলতে পারবেন যে কালীঘাটের কাকুর কিংবা সুজয় কৃষ্ণ ভদ্রের যে অসুস্থতার মামলা, সেটা তো যে ভাওতা, সেটা যে মিথ্যা, সেটা তো এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। কেননা কালীঘাটের কাকুকে এসএসকেএম থেকে এক রাতের জন্য ইএসআই হাসপাতালে তুলে নিয়ে গিয়ে যা কাজ করার ইডির সবই করে ফেলেছে। তাহলে এই মামলাটারই তো কোনো দাম নেই, যে কালীঘাটের কাকু অসুস্থ এবং অসুস্থতার জন্য কণ্ঠস্বরের নমুনা দিতে পারবে না। তাহলে এবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বেশ বুঝতে পারবেন যে এইখানে আসলে পুরোটাই একটা ভুয়ো মামলা চলছে। আর তখন যদি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওই মামলাটাকে খারিজ করে দিয়ে এটা বলেন যে এবার যা করার ইডি করতে পারে, কিংবা বিচারপতি অমৃতা সিনহা যা নির্দেশ দেবেন, আদেশ দেবেন, সেটাই হবে, তাহলে কিন্তু ব্যাপারটা কেল্লাফতে হয়ে যাচ্ছে। সুতরাং এখন সেই জন্যই কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার কাছে যে মামলাটা রয়েছে কালীঘাটের কাকুর, সেই মামলার কি রায় দেন। সেই মামলায় যদি ইডি জিতে যায়, তাহলে কিন্তু কালীঘাটের যারা বড় মাথা, তাদের ভাগ্যে কিন্তু একেবারে শনি, রাহু, কেতু সব নাচানাচি করবে। অর্থাৎ এক কথায় যদি বলতে হয়, তাহলে কিন্তু সেই সব দুর্নীতির মাথাদের যে ভাগ্য, সেই ভাগ্য কিংবা ভবিষ্যৎটা কিন্তু একটি সুতোর উপরে ঝুলছে। আর সেই সুতোটা হচ্ছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যে মামলা, সেই মামলার রায়। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।